আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 হিসাব বিজ্ঞানের যে সংশোধিত সিলেবাস যশোর বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে, সেটা নিয়ে আমি একটু আলাপ আলোচনা করব। তোমরা সেই সিলেবাস অনুযায়ী নিয়মিত পড়াশোনা করবে, আশা করি তোমরা ভালো ফলাফল করতে পারবে। সংশোধিত যে সিলেবাস, সেই সিলেবাসে হিসাব বিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমি আলাদা আলাদা করে লিখে রাখছি এখানে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র 2022 সালের পরীক্ষার্থীদের জন্য, 2022 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য সংশোধিত সিলেবাস, তাতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এখানে আছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ধারণা, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কিভাবে আসলো, সংজ্ঞা, উৎপত্তি কি, সুবিধা অসুবিধা, ব্যবহার ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই হিসাব বিজ্ঞান পরিচিতির ভিতর আসে। ওইগুলো তোমরা একটু দেখে নিবে। দ্বিতীয় অধ্যায়ে আছে হিসাবের বইসমূহ। দ্বিতীয় অধ্যায়ে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে হিসাবের বইসমূহ। এখানে আছে জাবেদা, খতিয়ান, নগদান বহি, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় বহি, বিক্রয় বহি ইত্যাদি। এই বইগুলো আমরা এখান থেকে চর্চা করব। তৃতীয় অধ্যায়ে আছে ব্যাংক সমন্বয় বিবরণী। কোনো নির্দিষ্ট সময়ে ব্যাংকের হিসাব এবং নগদান হিসাবের মধ্যে যে পার্থক্য দেখা দেয়, এই পার্থক্যর কারণগুলো আমরা যে এখানে জানবো, সেটা হলো কি ব্যাংক সমন্বয় বিবরণের ভিতরে। এই ব্যাংক সমন্বয় তৃতীয় অধ্যায়টা আমরা পড়ব। এরপর চতুর্থ অধ্যায় আছে রেওয়া মিল। এরপরে পঞ্চম ষষ্ঠ অধ্যায় নাই। সপ্তম অধ্যায় আছে কার্যপত্র। অষ্টম অধ্যায় আছে দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতি। এখানে অবচয় হিসাব নির্ণয় করা হয় এবং বিভিন্ন খতিয়ান তৈরি করা হয় এখানে। সবশেষে আছে আর্থিক বিবরণীর বিশ্লেষণ। তাহলে আমরা 2022 সালের পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে সিলেবাস পাইলাম, সেই সিলেবাসটা কি দাঁড়ালো? প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেওয়া মিল, সপ্তম অধ্যায় কার্যপত্র, অষ্টম অধ্যায় দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, নবম অধ্যায় আর্থিক বিবরণী। তাহলে এই কয়টা আমরা পাইলাম, 1 2 3 4 5 6 7টা অধ্যায়। অর্থাৎ আমার 9টা অধ্যায়ের মধ্যে আবার 2টা অধ্যায় মাঝে বাদ পড়ে গেছে। আচ্ছা, এই গেল আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস। এবারে আসি আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সিলেবাসে। 2022 সালের পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় পত্রের সিলেবাসে প্রথমে আছে দ্বিতীয় অধ্যায় অংশীদারি কারবারের হিসাব। অংশীদারি কারবারের যে হিসাবগুলো আছে, সেই হিসাব আমরা প্রথমে করব দ্বিতীয় অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে আছে যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব, অর্থাৎ শেয়ার ইস্যু। চতুর্থ অধ্যায়ে যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব, শেয়ার ইস্যু। এই শেয়ার ইস্যুর ভিতরে সাধারণ শেয়ার বিক্রয়ের যে নিয়মাবলীর অঙ্ক আছে, তার ভিতরে আছে সমহারে শেয়ার ইস্যু, অধিহারে শেয়ার ইস্যু, অবহারে শেয়ার ইস্যু। 3 ধরনের অঙ্ক আছে। এরপরে আছে কি
পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী আমরা এখানে করব। যেমন প্রথম পত্রেও যে আর্থিক বিবরণী করেছি, দ্বিতীয় পত্রেও তো আমরা আর্থিক বিবরণী তৈরি করব। ষষ্ঠ অধ্যায়ে আছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণটা আমরা সপ্তম অধ্যায়ে এখানে করব। ষষ্ঠ অধ্যায়ে। আর সপ্তম অধ্যায়ে আছে উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাব। অষ্টম অধ্যায়ে আছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির ভিতরে বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, লিফো, ফিফো, গড় ইত্যাদি বিভিন্ন পদ্ধতির অঙ্ক এখানে থাকতে পারে। তাহলে আমরা দ্বিতীয় পত্রের যে সিলেবাস পেলাম, কি পেলাম? দ্বিতীয় অধ্যায় অংশীদারি কারবারের হিসাব, চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব অর্থাৎ শেয়ার ইস্যু, পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী, ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ, সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব, অষ্টম অধ্যায়ে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই গেল আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে সিলেবাস, সেই সিলেবাস আমাদের শেষ হলো। আমরা এবারে আসব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় যেটা করলাম উৎপাদন ব্যয় হিসাব। আমরা এর আগে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি কারবারে অঙ্ক করেছি, যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব করেছি, অনুপাত বিশ্লেষণ করেছি, মজুদ পণ্যর হিসাব রক্ষণ পদ্ধতিও করেছি। আমরা আজকে উৎপাদন ব্যয় হিসাব নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় হিসাব যে আমরা অঙ্ক করব, এই উৎপাদন ব্যয় হিসাবের এখানে আমাদের কিছু জিনিস একটা ছক মুখস্থ করতে হবে। উৎপাদন ব্যয় হিসাবে যে ছক আছে সেটা আমাদের মুখস্থ করতে হবে। আমরা ছকটা হবে কি বিবরণ, টাকা, বিবরণ, টাকা, টাকা, টাকা। তাহলে এই হলো উৎপাদন ব্যয় বিবরণের ছক। আমরা উপরে লিখব উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী করতে গেলে আমাদের প্রথমে কাঁচামাল নিয়ে শুরু করব। তাহলে প্রথমে আমাদের এ হলো ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামালটা বের করতে গেলে প্রথমে হলো কাঁচামালের প্রারম্ভিক মজুদ। কাঁচামালের প্রারম্ভিক মজুদ অর্থাৎ বছরের প্রথমে যেটা থাকে এটা আমাদের মাঝের ঘরে টাকা বসাবো। এরপরে আমরা কি করব? নেট ক্রয় যেটা, তাহলে এরপরে ক্রয়, আচ্ছা ক্রয়টাকে প্রথম ঘরে টাকা বসাবো, যাতে ক্রয়ের সঙ্গে অন্য কিছু থাকতে পারে। যোগ ক্রয় পরিবহন, যোগ ক্রয় পরিবহন, তার সঙ্গে যোগ হবে আমদানি শুল্ক, যোগ আমদানি
শুল্ক, তারপরে আছে যোগ বিশেষ প্যাকিং। তাহলে এইগুলো সব আমরা যোগ করব। আমরা কি করলাম? ক্রয় যোগ ক্রয় পরিবহন যোগ আমদানি শুল্ক যোগ বিশেষ প্যাকিং, তো সর্বমোট আমরা একটা যোগ নামালাম। এরপরে এর থেকে বাদ ক্রয় ফেরত বা ক্রয় বাটা, এগুলো বাদ যাবে। বাদ ক্রয় ফেরত অবলিক ক্রয় বাট্টা বাদ গেল। বাদ যে এখানে আমরা লিখব। এরপর আছে বাদ সমাপনী মজুদ কাঁচামাল, বাদ সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল আমরা যেটা পাবো এখানে লিখব। তো একটা কি করবো এবার? এখানে বিয়োগ করে নামালাম। বাদ এরপরে আছে কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি, কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি, এটা আমরা বিয়োগ করে এখানে নিয়ে আসব। তাহলে তাহলে আমাদের শখটা দাঁড়ালো কি? ব্যবহৃত কাঁচামালের শখ, কাঁচামালের প্রারম্ভিক মজুদ মাঝের ঘরে দিলাম, ক্রয় প্রথম ঘরে যোগ ক্রয় পরিবহন যোগ আমদানি শুল্ক যোগ বিশেষ প্যাকিং। তাহলে সর্বমোট আমরা এখানে নামালাম। বাদ ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা বাদ দেওয়ার পরে আমরা দ্বিতীয় ঘরে টাকা বসাই দিলাম। দ্বিতীয় ঘরে টাকা বসানোর পরে আমাদের কাজ হলো কি? এবার হলো বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যটা আমরা লিখলাম। এই সমাপনী মজুত পণ্য থেকে আবার বিয়োগ করার কোনো আইটেম যদি থাকে তাহলে আমরা সেটা বিয়োগ করব। সেটা কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি। সমাপনী মজুত পণ্য আমরা এখানে টাকা বসালাম, বাদ কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি, এটা বিয়োগ করার পরে এখানে আমরা এই দুইটা যোগ করলাম। যোগ করার পরে এই বিয়োগফল এখানে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পর এইবার আমরা এখান থেকে যোগ বিয়োগ করে এখানে নিয়ে গেলাম। এরপরে আছে কি এর সঙ্গে? তাহলে এটা যেটা আমাদের বের হলো, এটাই কিন্তু আমাদের বের হলো ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল, এর সঙ্গে আমরা প্রত্যক্ষ মজুরি ও অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে যেটা পাবো সেটার নাম হলো মুখ্য ব্যয়। তাহলে যোগ প্রত্যক্ষ মজুরি বা শ্রম যাই বলি যোগ প্রত্যক্ষ
মুখ্য খরচ। তাহলে সর্বমোট যোগ করলে যেটা হবে সেটা হলো মুখ্য ব্যয়। তাহলে আমরা প্রথম ধাপ পেয়ে গেলাম। প্রথম ধাপ কি পেলাম? মুখ্য ব্যয়। আমরা এবার আসি, এর সঙ্গে কারখানা সংক্রান্ত ব্যয় যোগ করব। তাহলে যোগ কারখানা উপরে ব্যয়, এর সঙ্গে যোগ কারখানা উপরে ব্যয়। তাহলে কারখানা উপরে ব্যয় আমরা যখন যোগ করব তাহলে যেটা বের হবে তার নাম হলো মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয় এখানে যোগ করে বের হলো। তাহলে আমরা যেগুলো বের করছি সেইগুলো আমরা দেখাচ্ছি যে এগুলা মোট উৎপাদন ব্যয়ের সঙ্গে প্রারম্ভিক চলতি কার্য যোগ এবং সমাপনী চলতি কার্য বিয়োগ করলে আমাদের উৎপাদন ব্যয় হবে। তাহলে যোগ প্রারম্ভিক চলতি কার্য আমরা যোগ করে এখানে নামালাম, বিয়োগ সমাপনী চলতি কার্য আমরা এখানে বসালাম। এইবার বিয়োগ করে যেটা পাবো সেটার নাম হচ্ছে সেটা এখনো হয়নি, আর একটা আইটেম আছে, এর থেকে বাদ যাবে বিয়োগ পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয়। তাহলে আমাদের সর্বশেষ যেটা বের হলো উৎপাদিত দ্রব্যের ব্যয়, এটা বের হলো উৎপাদিত দ্রব্যের ব্যয়। তাহলে আমরা প্রথমে ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেলাম, এরপরে মুখ্য ব্যয় পেলাম, তারপরে পেলাম কি মোট উৎপাদন ব্যয়, সবশেষে উৎপাদন ব্যয় বা উৎপাদিত পণ্যের দ্রব্যের ব্যয়। এই মানগুলো আমরা পেয়ে গেলাম। আমরা উৎপাদন ব্যয় বিবরণী যখন তৈরি করব তখন কিন্তু আমরা এই ছক অনুসারে আমরা সাজায় অঙ্ক করব। উৎপাদন ব্যয় বিবরণী করতে গেলে ছকটা অবশ্যই জানতে হবে, কারণ এই ছকের কোনো ধাপ যদি আমার মুখস্থ না থাকে তাহলে সেটা এড়ে যাবে, তখন অঙ্ক ভুল হয়ে যাবে। তাই শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা ভালো করে চর্চা করবে, ছকটা মুখস্থ করবে। এটা প্রফেসর আব্দুল মুতালেব, প্রফেসর ওয়ালিউল্লাহ, প্রফেসর আব্দুল মজিদ বিশ্বাস ও অন্যান্যদের লেখা বইয়ের 971 পৃষ্ঠায় এই ছকটা আছে। 971 পৃষ্ঠায় উৎপাদন ব্যয় বিবরণীর যে ছক, এই ছকটা তোমরা মুখস্থ করবে এবং মুখস্থ করার পর আগামী দিনে ইনশাল্লাহ আমরা অঙ্ক করব, তোমরা বুঝতে পারবে। এই সংক্ষিপ্ত সিলেবাস এটা তোমরা যত্ন করে সুন্দর করে লিখে রাখবে এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। এর আগে আমরা দেখছি অনেক ছাত্রছাত্রী সিলেবাস না জেনে আন্দাজে অনেক কিছু অঙ্ক করেছে, যারা অব্যবসায়ী প্রতিষ্ঠানে অঙ্ক করে ফেলেছে। 1 মাস 2 মাস ধরে দেখা যাচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক তারা করে ফেলছে, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক কিন্তু বর্তমানে এই সিলেবাসে নাই। সেহেতু সিলেবাসটা আগে দেখতে হবে, দেখে সেই অনুযায়ী পড়াশোনা করবে। যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নও সংক্ষিপ্ত হবে, উত্তরও ঠিক সেভাবে করতে হবে। তাই অযথা অন্যান্য চ্যাপ্টার যেটা আমাদের নাই, জানার জন্য সব জানতে হবে, কিন্তু সিলেবাসে নাই, সেটা যদি তুমি চর্চা করো
তাহলে পরীক্ষায় কিন্তু তুমি কমন পাবে না। তাই সিলেবাসে যেগুলো আছে সেগুলোই চর্চা করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, এই আশা আমি ব্যক্ত করছি। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।